আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। যারা যুক্ত হয়ে গিয়েছো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা সবার আগে একটু জানিয়ে দিবা। তোমাদের সবাইকে পড়ালেখার নতুন একটা কোর্স সুপার 60-তে স্বাগত জানাচ্ছি নতুন করে। তোমরা অলরেডি একটা ক্লাস করে ফেলেছো, 7টা থেকে তোমাদের আনোয়ার স্যারের ইকোনমিক্স ক্লাস ছিল। আশা করি যাদের ইকোনমিক্স সাবজেক্ট আছে তারা সেই ক্লাসটা করেছো। তো আমরা মূলত ইসলাম ইতিহাস ক্লাসে আজকে আলোচনা করব দ্বিতীয় পত্র থেকে, এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেটা, সেখান থেকে আমরা যতটুকু ইনশাল্লাহ আমাদের সময় সংকুলান হয়। আমাকে শুনতে পাচ্ছ না? আচ্ছা, সাউন্ড ঠিক আছে ভাইয়া। যে শুনতে পাচ্ছ না বলেছো তার ওইখানে ইন্ডিভিজুয়ালি তার ওইখানেই সাউন্ডে হয়তো প্রবলেম। ওকে, বাকিরা আশা করি শুনতে পাচ্ছ। আমরা ক্লাসে চলে যাব। তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, যারা যুক্ত হয়েছে সবাইকে ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম, যেটা বলছিলাম আমরা আলোচনা করব দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে, এবং যতটুকু সম্ভব আমাদের সময় আমাদেরকে যতটুকু হেল্প করে বা সাপোর্ট করে সেই হিসাবে। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে জানতে চাচ্ছ কেমন আছি। ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানিয়ে দাও। আর তোমরা জানো তোমাদের এই ব্যাচে তোমরা ক্লাস করলে তোমাদের কি লাভ হবে সেটা তোমরা অবশ্যই জানো, আমি আশা করি। এবং তোমাদের জন্য কিছু গিফট বা পুরস্কারও কিন্তু এই কোর্সের বিজয়ীদের জন্য থাকছে। তোমাদের জন্য পরীক্ষা থাকবে, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীদের জন্য পুরস্কার থাকবে, টি শার্ট মেবি। তো যারা যুক্ত হয়ে গিয়েছো সবাই, প্রায় 60 জনের উপরে আমাদের সাথে এখন অডিয়েন্স আছো, সবাই একটা একটা করে শেয়ার করে দাও। সবাই শেয়ার করলে এটা অডিয়েন্সটা 120 হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আলোচনায় চলে যাব। তোমরা অনেকেই কমেন্ট করছো, সবার কমেন্ট পড়া সম্ভব হচ্ছে না। কে কোত্থেকে যুক্ত আছো আজকে একটু জানিয়ে দাও তো, কে কোন জেলা থেকে আমাদের সাথে ক্লাস করছো। মুশফিকা খাতুন, জান্নাতুল, মিফতাহুল জান্নাত আমাদের সাথে আছো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা, কোন অধ্যায় এটা? হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। সরি, আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার যে ইতিহাস, একদম শুরু থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, ঠিক আছে। সাদিয়া সুলতানা আমাদেরকে চট্টগ্রাম থেকে দেখছে। বিএস মিম আমাদের সাথে আছে সিলেট থেকে। মেহেদি হাসান মাসুদ কুমিল্লা থেকে যুক্ত হয়েছে, ভেরি গুড। তামান্না আক্তার কুমিল্লা থেকে। এরপরে রাইহান বাইজির আমাদের সাথে আছে চট্টগ্রাম থেকে। সিলভিয়া জাহান সিনহা ঢাকা থেকে, ভেরি গুড। রাকিবুল ইসলাম রংপুর থেকে। আচ্ছা, কক্সবাজার, সিলেট, রংপুর, অনেক জায়গা থেকে অনেকেই আছো। আচ্ছা, মিফতাহুল জান্নাত রুবা আছো আমাদের সাথে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে জান্নাতুল ইসলাম মারিয়া। আচ্ছা, যাই হোক, তোমরা ক্লাস করতে থাকো, এবং ক্লাসের ফাঁকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করবা, আমি আলোচনায় চলে যাই। আমাদের প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। দেখতে পাচ্ছ, ভারত বলতে আমরা এখানে ভারতবর্ষ বোঝাবো, কেমন? অর্থাৎ এখানে আমাদের ভারতবর্ষ অ্যাকচুয়ালি কি, আমরা বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া তিনটা আলাদা আলাদা দেশ হলেও একসময় এই পুরোটা কিন্তু একটা সাবকন্টিনেন্ট ছিল, যেটাকে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে থাকি বা ভারতবর্ষ বলে থাকি। তো আমরা কিন্তু অনেক মানে পূর্বের ইতিহাস নিয়ে আলোচনা করছি, এটা এই জন্যই আমরা ভারতবর্ষ বলছি। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখনকার সিচুয়েশনে আমরা কিন্তু ইন্ডিয়া একটা দেশ, বাংলাদেশ আরেকটা দেশ, পাকিস্তান আরেকটা দেশ, ব্যাপারটা কিন্তু আমরা এই সিচুয়েশনে আলোচনা করছি না। প্রথমে আমরা দেখব ভারতবর্ষের নামকরণটা কিভাবে হলো। আমরা যে ভারত বলে থাকি বা ভারতবর্ষ, এই নামটা কিভাবে হলো আমরা একটু প্রেক্ষাপটটা জানার চেষ্টা করব। দেখো, অনেক ঐতিহাসিক বলেছেন যে পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান, নাম হচ্ছে ভরত, তিনি একজন রাজা ছিলেন। এই রাজা ভরতের নামানুসারেই ভারত বা ভারতবর্ষ নামটি নেওয়া হয়েছে, অর্থাৎ নামটি এসেছে তার নাম থেকে। রাজা ভরতের নাম অনুসারে এটা ভারত হয়েছে। কথিত আছে এই অঞ্চল বা বর্ষ রাজা ভরতকে দান করা হয়েছিল, বুঝছো? অর্থাৎ এই যে ভারতবর্ষ নামক যে অঞ্চলটার কথা বলা হচ্ছে, এই অঞ্চলটা রাজা ভরতকে দান করা হয়েছিল, যার জন্য এটাকে ভারতবর্ষ বলা হচ্ছে। তাহলে অঞ্চল, বর্ষ মানে হচ্ছে অঞ্চল। আর যেহেতু একজন রাজা, তার নাম ছিল ভরত,
তো এই অঞ্চলটা বা এই বর্ষটা ভারতকে দান করা হয়েছে, তাই এটার নাম হয়েছে ভারতবর্ষ। এটা একজন ঐতিহাসিক বলেছেন। এগুলার নামকরণ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়ে থাকেন। আমরা কিছু ঐতিহাসিকের ব্যাপারে জানলাম যে অনেক ঐতিহাসিক এই কথাটা বলেছেন। আবার ইতিহাসের জনপ্রিয় একজন ঐতিহাসিক, তোমরা জানো ইতিহাসের জনক যিনি হেরোডোটাস, তিনি আরেকটা মতামত দিয়েছেন। তিনি বলেছেন যে ভারতে জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। ভারতে জনসংখ্যা, তোমরা আমাকে শুনতেছো ক্লিয়ারলি সবাই? ওকে, আমরা কন্টিনিউ করি। দেখো, হেরোডোটাস বলেছেন ভারতে জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি, তাই ভারত নামের সঙ্গে বর্ষ শব্দটি যোগ করে দেওয়া হয়। নর্মালি বর্ষ শব্দটা যোগ করা হয়, অর্থাৎ এই ঐতিহাসিকের মতে নর্মালি বর্ষ শব্দটা যোগ করা হয় যেখানে অনেক বেশি সংখ্যক জনসংখ্যা বসবাস করে। তো ভারতে যেহেতু জনসংখ্যা অনেক বেশি ছিল, তাই ভারতের সাথে এই বর্ষ শব্দটা কি করে দেওয়া হয়েছে? যোগ করে দেওয়া হয়েছে। কেমন? আচ্ছা, সাদিয়া আক্তার নাকি আমাদেরকে বাংলাদেশের কোনো এক কোণ থেকে দেখছে, কোনো এক কোণা থেকে, আর আমরা বাকিরা সবাই কি একসাথে বসে বসে মজলিস থেকে দেখছি নাকি? আচ্ছা, এরপরে দেখো আমরা ইন্ডিয়া শব্দটা কিভাবে আসলো সেটা সম্পর্কে একটু জানবো। অনেক ঐতিহাসিক স্পেশালি গ্রিকরা বলেছেন তারা যখন ভারত আক্রমণ করতে এসেছিলেন, গ্রিকরা যখন ভারত আক্রমণ করতে আসলো, প্রথমে তারা সিন্ধু অঞ্চলের সাথে পরিচিত হলো এবং এই সিন্ধু অঞ্চলকে তারা ইন্দুস বা ইন্দাস নামে অভিহিত করলো। বুঝতে পেরেছো কিনা? তো ইন্দুস থেকেই ইন্ডিয়া শব্দের উৎপত্তি হয়েছে। তাইলে আমরা জানলাম যে কিছু কিছু ঐতিহাসিকের মতামত এটা নট ফর অল। কিছু কিছু ঐতিহাসিক বলেছেন যে গ্রিকরা যখন ভারতে আসলো, তারা যখন ভারত আক্রমণ করতে এসেছিল, প্রথমেই তারা যে অঞ্চলটার সাথে পরিচিত হলো সেটা হচ্ছে সিন্ধু। এই সিন্ধুকে তারা ইন্দুস বা ইন্দাস নামে অভিহিত করলো, পরে ইন্দাস থেকেই তারা ইন্ডিয়া শব্দের উৎপত্তি করলো। এরপর আসো হিন্দুস্থান। আমরা কিন্তু ভারতকে হিন্দুস্থান বলতেও শুনে থাকি বা বলে থাকি। হিন্দুস্থান এই শব্দটা বা এই নামকরণটা কিভাবে আসলো আমরা সেটা একটু জানার চেষ্টা করব। এটা ইতিহাস না ভাইয়া? ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র। ওকে, বিদেশিরা সিন্ধু তীরবর্তী বসবাসকারীদের হিন্দু বলতো। কি বলতো ভাইয়া? হিন্দু বলতো, এবং তা থেকেই হিন্দুস্থান কথাটি আসে বলে অনেকের ধারণা। আবার হিন্দুদের বাসভূমি হিসেবে এটাকে হিন্দুস্থান নামকরণ করা হয়েছে বলে অনেকেই বলে থাকেন। তাহলে আমরা কি কি জানলাম? যে বিদেশিরা, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে আসা, তোমরা জানো আরব বণিকরাও এখানে এসেছিলেন, ইউরোপীয় বিভিন্ন বণিকরাও এখানে বাণিজ্য করার জন্য এসেছিলেন। তো তারা হচ্ছে এই অঞ্চলে বসবাসকারী মানুষদেরকে বা বিদেশিরা এই যে সিন্ধু তীরবর্তী বসবাসকারী যারা ছিল তাদেরকে হিন্দু বলতো, এবং সেখান থেকেই হিন্দুস্থান অর্থাৎ হিন্দুরা যেখানে বসবাস করে হিন্দুদের স্থান, ওই হিসাবে হিন্দুস্থান কথাটির উৎপত্তি হয়েছে। কেমন? ওকে, স্বাধীনতার পর ভারতের সংবিধানে ভারত নামটি কিন্তু গ্রহণ করা হয়েছে। দেখো কিছু কিছু বিষয় যেগুলোর ইংলিশের সাথে বাংলা কি মিলে না। যেমন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, যে দেশ নিয়ে এখন আলোচনা করছি ভারতবর্ষ, বাংলায় আমরা বলে থাকি ভারত, ইংলিশে কি ইন্ডিয়া, তাই না? তো তুমি হয়তো বলতে পারো যে কেন ভারতের ইংলিশ ভারত নয়, সেটার উত্তর আমার কাছে নাই। এরপর আসো ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক দিক থেকে চিন্তা করলে ভারতকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর ভারত আর একটা হচ্ছে দক্ষিণ ভারত, যেটাকে দাক্ষিণাত্য বলা হয়। আমরা যখন একটু ইসলাম ইতিহাসের ভেতরে ঢুকে যাব, আমরা মুঘল সাম্রাজ্য পড়ব, আমরা অন্যান্য সাম্রাজ্যগুলো পড়ব, সেখানে তোমরা দেখবা এই যে যেমন সম্রাট আওরঙ্গজেব, তার একটা নীতি রয়েছে যেটাকে দাক্ষিণাত্য নীতি বলা হয়। তো দাক্ষিণাত্য নীতিটা অ্যাকচুয়ালি কি? তিনি দক্ষিণ ভারত কেন্দ্রিক তার যে চিন্তা চেতনা, তার অভিযান, অর্থাৎ তিনি উত্তর ভারত রেখে দক্ষিণ ভারতে তার সময়টা বেশি অতিবাহিত করেছেন রাজ্য পরিচালনার ক্ষেত্রে বা অভিযান পরিচালনার ক্ষেত্রে, যেটাকে দাক্ষিণাত্য নীতি বলা হয়। তো এই যে পুরো ভারতকে ভৌগোলিক দিক থেকে চিন্তা করলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার উত্তর ভারত বা আর্যাভট্ট বলা হয় এটাকে। এটার এরিয়া কতটুকু? হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত অংশকে উত্তর ভারত বলা হয়।
বহুবার এটা বৈদেশিক আক্রমণের শিকার হয়েছিল, বহু রাজ্যের উত্থান পতন এখানে হয়েছে এই অংশটাতে। আর দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে অংশটা, তোমরা এই নামগুলো হয়তো মনে রাখতে পারবে না, প্রয়োজন নেই, জাস্ট জানার জন্য আমি তোমাদেরকে একটু বলছি, কেমন? এরপরে খেয়াল করো, ভারতবর্ষ, আমরা কিন্তু শুধু বর্তমান যে ভারত সেটা নিয়ে আলোচনা করছি না, আমরা ভারতবর্ষের কথা বলছি। ভারতবর্ষ অর্থাৎ যখন বাংলাদেশ, ইন্ডিয়া, এরপর পাকিস্তান একসাথে ছিল, কেমন? খেয়াল করো, রাশিয়াকে বাদ দিলে গোটা ইউরোপের আয়তনের সমান হচ্ছে ভারতবর্ষ। গোটা ইউরোপের আয়তনের সমান যদি রাশিয়াকে বাদ দেওয়া হয়। ভাষাগত ও সংস্কৃতিগত ভাবে ইউরোপের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় এই ভারতবর্ষ। এখানে ভাষাগত বৈচিত্র্য বা তোমার হচ্ছে গিয়ে সংস্কৃতিগত ভাবে ভারতে অনেক ধরনের সংস্কৃতি, নানান মতের, নানান গোষ্ঠীর, নানান রঙের, নানান জাতের মানুষ রয়েছে, যে জন্য এটাকে ভারতবর্ষকে তোমার নৃতত্ত্বের জাদুঘর বলেছেন একজন ঐতিহাসিক। আমরা একটু পরে সেটা দেখব। আচ্ছা, খেয়াল করো, ওয়ার্ল্ড ব্যাংক জাতি, ধর্ম ও ভাষার দিক থেকে ভারতীয় উপমহাদেশ পৃথিবীর একটি জটিল এলাকা, এই মতামতটা করেছেন ওয়ার্ল্ড ব্যাংক নামক জনৈক ব্যক্তি। তিনি বলেছেন যে জাতি, ধর্ম, ভাষার দিক থেকে ভারতীয় উপমহাদেশ পৃথিবীর কি একটি জটিল এলাকা। ওকে, বিশ্বের প্রায় 1/5 লোকের বসবাস এই ভারতবর্ষে। বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশে বিভক্ত যে অঞ্চলটা, এতক্ষণ ধরে আমরা যে কথাটা বলছিলাম তোমাদেরকে। এবার আসো ভারতবর্ষের নৃতাত্ত্বিক বিবর্তন। নৃতাত্ত্বিক মানে হচ্ছে মানুষতাত্ত্বিক, নৃ মানে হচ্ছে মানুষ, তো মানুষের যে বিবর্তন সেটা এখানে আলোচনা করা হবে সংক্ষেপে। এখানে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য পাবো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। হ্যাঁ, যারা ক্লাসে আছো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, যা আলোচনা করছি বোঝা যাচ্ছে? নেটওয়ার্ক ডিস্টার্ব করে জাফর মোল্লা, তোমরা জাফর মোল্লাকে পরামর্শ দাও কিভাবে নেটওয়ার্ক ঠিক করা যায়। আচ্ছা, ভারতবর্ষে অসংখ্য জাতির বাস ছিল। প্রাচীনতম অধিবাসী, ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসীদেরকে বলা হয় দ্রাবিড় জাতি। মনে থাকবে, এমসিকিউতে আসে, তোমাদের ফাইনালের জন্য অবশ্যই মনে রাখতে হবে। ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসীদেরকে বলা হয় দ্রাবিড় জাতি। এরপরে এখানে আর্য, শক, কুষাণ, হুনরা পর্যায়ক্রমে এখানে এসেছে। ঐতিহাসিক হুইট বলেছেন যে ভারত উপমহাদেশকে একটি বিরাট জালের সঙ্গে তুলনা করা যায় এবং এতে এশিয়ার বিভিন্ন জাতি এবং জনগণ ভেসে এসে ধরা পড়েছে। তোমরা জানো যে আমরা জাল আসলে কোথায় বিছাই বা কোথায় আমরা জাল মারি। আমরা মাছ ধরার জন্য জাল যেখানে পাতি, অর্থাৎ বড় জাল, সেখানে বিভিন্ন ধরনের মাছ এসে কি করে, আটকা পড়ে। সেটা ছোট মাছ হইতে পারে, পুঁটি থেকে শুরু করে বড় রুই মাছ পর্যন্ত জালে আটকা পড়ে। তো এই ঐতিহাসিক হুইট বলেছেন ভারতবর্ষকে যদি আমরা একটা বিরাট জালের সঙ্গে তুলনা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে এখানে বহু রকমের মানুষ, বহু মত, ধর্ম, সংস্কৃতি, নানান রকমের কালচার এবং গোত্র উপজাতির মানুষ এখানে এসে কি হয়েছে, ধরা পড়েছে। এরা অসংখ্য গোত্র এবং উপজাতিতে বিভক্ত হয়ে পড়েছে। তোমরা কি জানো বর্তমানে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কিন্তু ভারত, কেমন? তো এখানে এত পরিমাণ তোমার হচ্ছে বৈচিত্র্য রয়েছে। এখানে বিভিন্ন জাতি, ধর্ম, কৃষ্টি বিদ্যমান। 179টি ভাষা রয়েছে। কতটি ভাষা? 179টি। 544টি আঞ্চলিক ভাষা রয়েছে। আঞ্চলিক ভাষাকে আমরা ইংলিশে ডায়ালেক্ট বলি, ডায়ালেক্ট অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেগুলা অঞ্চল ভিত্তিক যে ল্যাঙ্গুয়েজ। মনে করো তোমরা যারা চট্টগ্রামের আছো, তোমাদের চট্টগ্রামের বা চাটগাঁইয়া আলাদা একটা ভাষা আছে না, তো এটাকে আমরা বলবো ডায়ালেক্ট বা আঞ্চলিক ভাষা। তাই আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারত উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন। এটা কিন্তু খতে প্রায় সময় পরীক্ষায় আসে যে ভারতীয় উপমহাদেশকে কেন নৃতত্ত্বের জাদুঘর বলা হয়। তো এটা বলেছেন কে? কৃষ্টি মানে কালচার, মিফতাহুল জান্নাত রুবা, কৃষ্টি কালচার একই কথা। নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে? ভিনসেন্ট স্মিথ। কেন বলেছেন এটা আমাদেরকে জানতে হবে। বলেছেন কারণ এখানে নৃতত্ত্ব মানে কি, আগে বলেছি নৃ মানে মানুষ, মানুষের তত্ত্ব। আর জাদুঘর, অ্যাকচুয়ালি জাদুঘরে কি থাকে তোমরা জানো? জাদুঘরে বিভিন্ন ধরনের প্রদর্শনী থাকে। কি আসতে যাচ্ছে না,
আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ খেয়াল করো, নৃতত্ত্বের জাদুঘর কেমন, অর্থাৎ জাদুঘরে তোমরা জানো বিভিন্ন ধরনের প্রদর্শনী থাকে, বিভিন্ন জিনিস একসাথে একই জায়গায় অবস্থান করে, তেমনি ভাবে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলার কারণ হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন রকমের কৃষ্টি কালচারের মানুষ একই সাথে একই জায়গায় অবস্থান করছে কেমন। এবং এই যে তোমরা এই তথ্যগুলো যদি দাও যে সেখানে 179টা ভাষা, 544টি ডায়ালেক্ট বা আঞ্চলিক ভাষা, এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই মূলত এটাকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়েছে। ওকে, গ্রিক পর্যটক মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব 4র্থ অব্দে ভারতবর্ষকে, তিনি বলেছেন ভারতবর্ষে তখন কমপক্ষে 118টি রাজ্য ছিল। যাই হোক, আমরা এই বিষয়গুলো জানলাম, আমরা আরেকটু সামনে আগায় যাই। আচ্ছা দেখো, ভারতবর্ষের ইতিহাসকে যদি আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করি, এই আনোয়ার ভাই, আনোয়ার ভাই, আনোয়ার ভাই, এই যে দরজাটা লাগাই দেন, নয়েজ করবেন না। আচ্ছা খেয়াল করো, ভারতবর্ষের ইতিহাসকে 3টা পর্যায়ে আমরা বিভক্ত করতে পারি। 3টা পর্যায় রয়েছে। ক্লাস শিডিউল চেঞ্জ করলে ভালো হয়। কেন রাইহান, কি সমস্যা তোমার? আচ্ছা, নুরুল ইসলাম সাব্বির জানতে চেয়েছেন নোয়াখালীর ভাষা কি ডায়ালেক্ট? অবশ্যই ডায়ালেক্ট হবে। আপনি যেহেতু নোয়াখালীর মানুষ, আপনার ভাষাও একটা আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃত। যাই হোক, ভারতবর্ষের ইতিহাসকে 3টা পর্যায়ে বিন্যস্ত করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ, মুসলিম বিজয়ের পূর্বের হিন্দু ও বৌদ্ধ শাসন আমল। মুসলিম বিজয় বলতে আমরা কখন থেকে জানবো, কোন সাল থেকে, অর্থাৎ অ্যাকচুয়ালি মোহাম্মদ বিন কাসিম ভারতে যে আক্রমণ করেছেন, মুসলিম অভিযান থেকে শুরু করে মুঘল আমলের শেষ পর্যন্ত যে সময়কালটা, সেটাকে বলা হয় মধ্যযুগ। এরপরে আধুনিক যুগ হচ্ছে 2000 না, 23 জুন 1757 থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত, এই সময়কালটাকে বলা হয় আধুনিক যুগ। অর্থাৎ এটা শুরু হয়েছে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে, এবং যেটা বর্তমান পর্যন্ত রয়েছে। তাহলে 3টা যুগের কথা আমরা বলেছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ কবে থেকে? মুসলিম শাসনের সূত্রপাতের আগ পর্যন্ত হিন্দু এবং বৌদ্ধদের যে শাসনকাল, সেটাকে বলা হয় প্রাচীন যুগ। মুসলিম শাসনের সূত্রকাল থেকে শুরু করে, সূচনাকাল থেকে শুরু করে অর্থাৎ বর্তমান যে তোমার মুঘল শাসনের শেষ পর্যন্ত, অর্থাৎ 1757 পর্যন্ত যে সময়কালটা, সেটাকে বলা হয় মধ্যযুগ। এরপরে 1757 সালের পলাশী যুদ্ধের পর থেকে বর্তমান নিয়ে এটাকে বলা হয় আধুনিক যুগ। আমরা এতক্ষণ যা যা আলোচনা করেছি, এগুলো সবগুলো ছিল ভারতীয় উপমহাদেশের বা ভারতবর্ষের অ আ ক খ, তাই না? অর্থাৎ আমরা কিন্তু এখন আমাদের টপিক ভিত্তিক মূল আলোচনায় প্রবেশ করিনি। আমাদের এই অধ্যায়ে 3 জন শাসকের ব্যাপারে আলোচনা রয়েছে। অর্থাৎ এই অধ্যায়ের নাম অনুযায়ী তোমরা জানো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, যাদের হাত ধরে সেই মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছে, মোহাম্মদ বিন কাসিম প্রথম ব্যক্তি, প্রথম শাসক, তার আলোচনায় আমরা মাত্র যাচ্ছি। তো আমরা তাহলে এতক্ষণ যে আলোচনা করেছি, এগুলো ছিল ভারতবর্ষের কিছু ইতিহাস। তোমরা, এটা হতে পারে ভৌগোলিক ইতিহাস, তোমরা দেখেছো যে তাদের বিভিন্ন যুগ বিভাগ, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসকে যে বিভিন্ন পর্যায়ে বিভক্তকরণ, এরপরে সেখানকার নামকরণগুলো কিভাবে হয়েছে, আমরা কিছু বেসিক তথ্য জেনে নিলাম। ক্লাস কতক্ষণ হবে জানতে চেয়েছ? আচ্ছা, মহিমা চৌধুরী বলেছো তাড়াতাড়ি নাকি পড়াচ্ছি, আরো আস্তে আস্তে পড়াইতে। কি বলো, আমরা তো এখনো পড়া শুরুই করলাম না, আমরা তো এখনো পড়াতে প্রবেশই করলাম না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এরপরেও ক্লাস হবে, এখন কয়টা বাজে? 8টা 28, হাইয়েস্ট হচ্ছে 9টা পর্যন্ত ক্লাস হবে, 8টা 55 বা 9টা পর্যন্ত ক্লাস হবে, বেশি না। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসে থাকো। যারা ক্লাসে যুক্ত আছো, ক্লাস শেয়ার করে দাও। তোমরা জানো তোমাদের শেয়ার এবং মেনশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের জন্য পুরস্কার রয়েছে। ওকে, আমাকে একটু তোমরা বলবা যে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছিলেন কে? যেহেতু তোমরা ক্লাসে আছো শুরু থেকে, তোমরা সেটা অবশ্যই জানার কথা। শুধু ক্লাস করলে হবে না, তোমরা যে ক্লাস করছো এবং ক্লাসে মনোযোগী আছো সেটার একটু প্রমাণ দাও। একটু বলো, শুধু কি দ্বিতীয় পত্র পড়ানো হবে? আমরা শুরু করেছি, এখানে তোমাদের টোটাল 20 দিনে 60টা ক্লাস হবে। তো আসলে আমরা তো আর ইসলাম ইতিহাসের ক্লাস হাইয়েস্ট হচ্ছে তোমার 2 থেকে 3টা পাবো, তাই না?
বা 2টা পাবো, এর বেশি না। তো এর মধ্যে যতটুকু পড়ানো যায় আর কি, কেমন, যতটুকু পড়ানো যায়। সিরাত আল মুস্তাকিম আসফি বলেছ, হেরাডোটাস হয় নাই। আচ্ছা, সিনহা সুলতানা আমাদের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট, ভিনসেন্ট স্মিথ। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে। জোবাইর ইসলাম, তানিশা আক্তার, জাফর মোল্লা বারবার বলতেছো টাইম পাল্টাইতে, তার মনে হয় টাইম ম্যাচিং এ সমস্যা হচ্ছে। সন্ধ্যায় তোমার কি সমস্যা ভাইয়া? তোমার যদি বেশি প্রবলেম হয় পরে রেকর্ড দেখে নিবা আর কি, আমাদের পেজ থেকে রেকর্ড ভিডিও তো থাকবেই। আসো, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতান বিজয়। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় সম্পর্কে আমরা কে না জানি, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে। আমরা একদম ধাপে ধাপে তার ব্যাপারে একটু জানার চেষ্টা করি। তিনি একজন উমাইয়া সেনাপতি ছিলেন। প্রথম কথা হচ্ছে তার ব্যাপারে, তিনি একজন উমাইয়া সেনাপতি। উমাইয়া মানে কি? উমাইয়া নামে একটা খেলাফত ছিল, যে খেলাফতকে বলা হয় উমাইয়া খেলাফত। তোমরা জানো সেই খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে প্রতিষ্ঠা করেছিলেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতান্ত্রিক খেলাফতের সূচনা করেছিলেন, যার জন্য তাকে মুসলিম বিশ্বের প্রথম রাজা বলা হয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? মুসলিম বিশ্বের প্রথম রাজা বলা হয়, কেমন? ওকে। তিনি সৌদি আরবের তাইফের সাকিফ গোত্রের সদস্য ছিলেন। তার বাল্যকালে তার পিতা কাসিম কি করেন? মারা যান। নামের মধ্যে দেখো বিন শব্দটার অর্থ হচ্ছে পুত্র। মোহাম্মদ বিন কাসিম মানে কাসিমের পুত্র মোহাম্মদ, অর্থাৎ তার পিতার নাম কি? কাসিম। আচ্ছা, এরপরে দেখো তার চাচা ছিলেন উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি একজন উমাইয়া গভর্নর ছিলেন। অর্থাৎ এই যে ঘটনাগুলো যখন ঘটছে তখন মুসলিম কোন খিলাফতের শাসনকাল চলছে, আমরা কিন্তু এখান থেকে একটা তথ্য পেয়ে গেছি। সেটা কি? উমাইয়া খেলাফত চলছিল। এবং হাজ্জাজ বিন ইউসুফ, যিনি মোহাম্মদ বিন কাসিমের চাচা, তিনি ছিলেন তখন উমাইয়া গভর্নর, যিনি যুদ্ধবিদ্যা এবং সরকার পরিচালনা সহ বিষয়গুলো তাকে, মোহাম্মদ বিন কাসিমকে কি করেছিলেন? শিক্ষা দিয়েছিলেন। এবং তার নিজ কন্যাকে ভাতিজার সাথে বিবাহ দিয়েছিলেন। তাহলে চাচা এখন কিসে পরিণত হয়েছেন? মোহাম্মদ বিন কাসিমের শ্বশুরে পরিণত হয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফ তিনিও কিন্তু একজন বিখ্যাত বীর সেনানী, মুসলিম সেনানী, অনেক পরিচিত নাম। তিনি মোহাম্মদ বিন কাসিমকে যুদ্ধবিদ্যা, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি বিদ্যা শিক্ষা দিয়েছেন এবং তার মেয়েকে মোহাম্মদ বিন কাসিমের সাথে বিবাহ দিয়েছেন। তাহলে তিনি একই সাথে চাচা এবং শ্বশুর। ওকে। তার প্রত্যক্ষ সহযোগিতায় খলিফা ওয়ালিদের সমর্থনে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে আক্রমণ করেছিলেন। খলিফা ওয়ালিদ তিনি ছিলেন তখনকার উমাইয়া খলিফা। মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধুতে অভিযান পরিচালনা করেন তখন উমাইয়া খলিফা ছিলেন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, তার পুরা নাম ওয়ালিদ বিন আব্দুল মালিক। বিন শব্দের অর্থ পুত্র, তোমাদেরকে বলেছি, অর্থাৎ তার পিতা ছিলেন আব্দুল মালিক। ওয়ালিদ বিন আব্দুল মালিক এটা বললে তোমরা বুঝবা এর পূর্ববর্তী উমাইয়া খলিফা ছিলেন কে? খলিফা আব্দুল মালিক। তিনি 715 সালে কি করেছিলেন? সিংহাসনে এসেছিলেন। 705, 15 না, 705 সালে তিনি সিংহাসনে এসেছিলেন। এবং মোহাম্মদ বিন কাসিম যখন অভিযান চালান সিন্ধুতে, সে সময়টা ছিল 712 খ্রিস্টাব্দ। কত? 712। তাহলে তখন খিলাফতে ছিলেন, উমাইয়া খিলাফতে ছিলেন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক। আচ্ছা, এরপরে আমরা যাই। আমরা এখন সিন্ধু ও মুলতান বিজয়ের প্রাক্কালে পশ্চিম ভারতের অবস্থা কেমন ছিল, অর্থাৎ ভারতের যেখানে মুসলমানরা অভিযান চালিয়েছে সেখানকার অবস্থা কেমন ছিল একটু জানার চেষ্টা করব। তখন রাজনৈতিক অবস্থা কেমন ছিল ভারতবর্ষের? এক নাম্বার কথা হচ্ছে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, কোনো ইউনিটি ছিল না। রাজনৈতিক কি ছিল না? ঐক্য ছিল না। সার্বভৌম কোনো কর্তৃত্ব, যেটাকে আমরা সভেরেন্টি বলে থাকি, সে সার্বভৌমত্ব বা সার্বভৌম কোনো কর্তৃত্ব ছিল না। ছোট ছোট অনেকগুলো রাজবংশ বা রাজ্যে বিভক্ত ছিল। বলতো দেখি, ওয়ালিদ বিন আব্দুল মালিক কত সালে উমাইয়া খিলাফতের সিংহাসনে আরোহণ করেছিলেন? কমেন্টে তোমরা আমার ক্লাসের পাশাপাশি কি করবা? প্রশ্নের অ্যান্সার করতে থাকবা। দেখো, ছোট ছোট অনেকগুলো রাজবংশ বা রাজ্যে বিভক্ত ছিল পুরো ভারতবর্ষ। প্রতিটি
রাজ্যই ছিল স্বাধীন ও সার্বভৌম। এখানে বলেছি সার্বভৌম কর্তৃত্ব ছিল না, এটা কিন্তু কেন্দ্রীয় সার্বভৌমত্ব। কেমন? অর্থাৎ পুরো ভারতবর্ষ ছোট ছোট অনেকগুলো রাষ্ট্রে বা রাজ্যে বিভক্ত ছিল, অর্থাৎ কেন্দ্রীয় কোনো ঐক্য বা সরকার ছিল না। প্রত্যেকটা রাজ্য স্বাধীন এবং সার্বভৌমভাবে পরিচালিত হতো। এরকম কিছু উল্লেখযোগ্য রাজ্য হচ্ছে, রাজবংশ বা রাজ্য হচ্ছে যে কাশ্মীর, কনৌজ, মালব, গুজরাট, সিন্ধু বিজয়ের কথা আমরা এখানে আলোচনা করব। তো এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা স্বাধীন রাজ্য, আলাদা আলাদাভাবে পরিচালিত হতো। তাদের এই রাজ্যগুলোর মধ্যে অনৈক্য, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান ছিল। কেমন? পরস্পরের উপর পরস্পরের প্রাধান্য বিস্তার, শক্তি বৃদ্ধির জন্য যে প্রতিযোগিতা, সেগুলো ছিল একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। দেখো, মূলত 647 খ্রিস্টাব্দে রাজা হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতবর্ষের যে ঐক্য, সংহতি, রাজনৈতিক স্থিতিশীলতা সেগুলো ধূলিসাৎ হয়ে যায় এবং মোহাম্মদ বিন কাসিমের অভিযানের সময় রাজা দাহির সিন্ধুর শাসনকর্তা ছিলেন। তোমরা জানো তিনি কিন্তু সিন্ধুর জনপ্রিয় শাসক ছিলেন না। সিন্ধু তখনকার ভারতবর্ষের একটা স্বাধীন রাজ্য ছিল, যেই রাজ্যের শাসনকর্তা বা শাসক ছিলেন দাহির। কে ছিল? রাজা দাহির ছিল। সে শাসক হিসেবে ভালো ছিল না। কেমন ছিল না? ভালো ছিল না। আমি কি খুব দ্রুত পড়াচ্ছি ভাই? আমি কি খুব দ্রুত কথা বলছি? তাইলে একটু স্লো কথা বলি। তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, তো রাজা দাহির ভালো ছিল না, জানো। কেমন? এরপরে দেবল, নিরুন, সিওয়ান, সিসাম, ব্রাহ্মণাবাদ, আরর এগুলা ছিল তার সাম্রাজ্যভুক্ত আরো কিছু এলাকা। কার সাম্রাজ্যভুক্ত? রাজা দাহিরের। এবং সিন্ধুর রাজধানী ছিল আরর বা অরর, অরর বা আরর যেটাই বলো, এটা ছিল সিন্ধুর বা রাজা দাহিরের সাম্রাজ্যের বা রাজ্যের রাজধানী। এটা এমসিকিউর জন্য অবশ্যই মনে রাখবা, পরীক্ষা আসে। কেমন? এরপর আমরা দেখব সামাজিক অবস্থা কেমন ছিল। সামাজিক অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সামাজিক অবস্থা থেকে তোমাদের পরীক্ষায় খতে প্রশ্ন আসে যে মুসলমানদের ভারত বিজয়ের পূর্বে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল, জানতে চাওয়া হয়। তো সামাজিক অবস্থা আমরা অনেক শর্টলি টু দা পয়েন্টে আলোচনা করব। খেয়াল করো, দেখো, প্রকট জাতিভেদ এবং বর্ণভেদ প্রথা সেখানে বিদ্যমান ছিল। এই কথাগুলো কি ব্যাখ্যা করার প্রয়োজন আছে? তোমরা তো আশা করি বুঝবা জাতিভেদ কি, বর্ণভেদ কি। কেমন? এবং সেখানে 4টা বিশেষ শ্রেণী বিদ্যমান ছিল, অর্থাৎ পুরো হিন্দু সমাজ 4টা শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে ক্লাসিফিকেশন, এই ক্যাটাগরিটার সাথে তোমরা সবাই কি পরিচিত? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং এদের আলাদা আলাদা ডিউটিজ বা রেসপন্সিবিলিটিস রয়েছে, কে কোনটা পারফর্ম করবে। এবং এটা হচ্ছে এক ধরনের শ্রেণী বিভাজন, বৈষম্যমূলক শ্রেণী বিভাজন, জাতিভেদ বা বর্ণভেদ আমরা বলতে পারি। আচ্ছা, এক শ্রেণীর সাথে অন্য শ্রেণীর ছেলে মেয়েদের বিয়ে শাদী দেওয়ার কোনো সুযোগ ছিল না। যারা ব্রাহ্মণ তাদের ছেলে মেয়ের সাথে কোনো বৈশ্যের বা ক্ষত্রিয়ের বা শূদ্রের বিয়ে শাদী হবে কোনো সুযোগ নেই। সামাজিক লেনদেন কল্পনাই করা যেত না। অর্থাৎ এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর কোনো ছেলে মেয়ের বিয়ে শাদী, সামাজিক লেনদেন ইত্যাদি বিষয়গুলা কল্পনা করা যেত না। আল-বিরুনি তার কিতাব আল হিন্দ গ্রন্থে হিন্দুদের জাতিভেদ উদ্ভূত যে সংকীর্ণ মনোভাবের কঠোর সমালোচনা তিনি করেছেন। অর্থাৎ জাতিভেদ উদ্ভূত যে মানে সংকীর্ণ মনোভাব, সেটা তিনি কঠোর সমালোচনা করেন। এখন আমরা 4টা যে জাতিভেদ বা শ্রেণী রয়েছে সেগুলোর ব্যাপারে একটু বিস্তারিত জানবো। ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ বলতে আমরা নিজেরাও আসলে এটা জানি, ব্রাহ্মণ ছিলেন মূলত যারা ধর্মকর্ম করতেন, যারা ধর্মকর্ম ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন, সেসবে ব্যস্ত থাকতেন এবং সকল সুযোগ সুবিধা ভোগ করতেন। অর্থাৎ মেজরিটি ফ্যাসিলিটিস কিন্তু এরা ভোগ করত। কারা? ব্রাহ্মণরা। যেহেতু এরা 1 নাম্বার, এরা ছিল হায়ার ক্লাস, এরা ছিল হায়ার ক্লাস বা এলিট সমাজের। এবং তোমরা জানো যে হিন্দু বিচার ব্যবস্থায় তৎকালীন প্রাচীন সমাজে তোমার হচ্ছে প্রধান বিচারপতি কেবল ব্রাহ্মণদের থেকেই হইতে পারত, অন্যদের থেকে হওয়ার কোনো অ্যাক্সেস তাদের ছিল না। এরপরে ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় হচ্ছে যারা যুদ্ধ বিগ্রহ করার রাইট বা অ্যাক্সেস রাখত। দেখো, কেবল ক্ষত্রিয়রাই যুদ্ধ বিগ্রহে বা একজন সেনা কর্মকর্তা হিসেবে যোগদানের
সেই ক্ষমতা বা অধিকার তার ছিল। ক্ষত্রিয় ছাড়া বৈশ্য থেকে, শূদ্র থেকে, ব্রাহ্মণ থেকে কেউ কি করতে পারবে না, যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করতে পারবে না। তার মানে কি, এটা কিছুটা লিমিটেড হয়ে গেল, যে সেনাবাহিনীর যে এরিয়াটা, এটা কি হয়ে গেল, লিমিটেড হয়ে গেল। এরপরে হচ্ছে বৈশ্য, যারা তারা ব্যবসা বাণিজ্য করত। এরপরে শূদ্র, যারা কৃষি ও সাধারণ বৃত্তি করত, অর্থাৎ এরা হচ্ছে সর্বনিম্ন ক্লাস। মনে থাকবে? অ্যাটলিস্ট তোমার হচ্ছে কি, এখানে আমি খুবই সংক্ষেপে লিখেছি 2-1 শব্দ দিয়ে, যাতে তোমরা মনে রাখতে পারো। অ্যাটলিস্ট এই যে 4টা শ্রেণী বিভাগ, 4টা যে শ্রেণী বিভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যদি সামাজিক অবস্থা তোমার কাছে জানতে চাওয়া হয়, তুমি এগুলাই 4টা ক খ গ ঘ দিয়ে, এবং তাদের কার কাজ কি ছিল। ব্রাহ্মণ কারা, যারা ধর্মকর্ম করত। ক্ষত্রিয় কারা, যুদ্ধ বিগ্রহ করত। এরপরে বৈশ্য কারা, ব্যবসা বাণিজ্য। এরপরে শূদ্র, যারা হচ্ছে কৃষিকাজ, সাধারণ বৃত্তি, অর্থাৎ অন্যান্য যে কাজগুলো ছিল এগুলো যারা করত। এক কথা বারবার কমেন্ট করছো কেন? ইউসুফ মাহমুদি, মুঘল শাসন, এই অধ্যায়টা পড়াইলে ভালো হইতো। অবশ্যই পড়াবো। মুঘল শাসন হয়তো লাইভে পাবা না, আমাদের র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে তোমাদের স্পেশালি 25-এর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য, তোমাদের পরীক্ষাকে সামনে রেখে যেই কোর্সটা বরাবরই তোমাদের জন্য একটা বিশেষ প্রস্তুতিমূলক কোর্স হয়ে থাকে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাবা। ওকে। একাধিক বিবাহ প্রচলিত থাকলেও বিধবা বিবাহ ছিল না, অর্থাৎ বিধবা বিবাহের কোনো প্রচলন ছিল না। আরেকটা গুরুত্বপূর্ণ সামাজিক যে ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। তোমরা কি জানো সতীদাহ প্রথা কি? এই যে সতীদাহ প্রথা, তাইলে আমরা 5টা বিষয় জানলাম। একটা হচ্ছে 4টা যে শ্রেণী বিভাজন, সেটা পাশাপাশি আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সতীদাহ প্রথা। এটা কি একটু খেয়াল করো। স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীর সহমরণ বরণ করাকে বলা হতো সতীদাহ প্রথা। অর্থাৎ তৎকালীন প্রাচীন হিন্দু সমাজে একটা নিয়ম ছিল এরকম, যে কারো স্বামী মারা গেলে স্ত্রীকেও কি করতে হবে, আত্মহত্যা করতে হবে, সহমরণ বরণ করতে হবে। অর্থাৎ সে যদি, অনেকে চাইতো বেঁচে থাকতে, বাট ইটস নট পসিবল, দ্য কাস্টমস অর কালচার্স ডিডন্ট অ্যালাউ দেম টু সার্ভাইভ। তারা সার্ভাইভ করার মতো তাদেরকে, তাদের কাস্টমস, তাদের যে রিচুয়াল, সেটা তাদেরকে অ্যালাউ করেনি, তাদেরকেও সহমরণ বরণ করতে হতো, যেটাকে, যে নিষ্ঠুর প্রথাটাকে বলা হয় সতীদাহ প্রথা। বুঝতে পেরেছ? সমগ্র দেশে মূর্তি পূজার প্রচলন ছিল, দাস প্রথা ছিল, নারীদেরকে হাট বাজারে ক্রয় বিক্রয় করার প্রথা ছিল, যেটাকে আমরা দাস প্রথা হিসেবে তুলনা করতে পারি। প্রাসাদে দাস দাসী রূপে নারীদেরকে নিয়োগ করা হতো। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন, ধর্ম কুসংস্কারে ভারাক্রান্ত ছিল, সমাজ একটি কঠোর বর্ণনীতির আওতায় আবদ্ধ ছিল, যা বিভিন্ন দলের মধ্যে ঐক্য স্থাপনকে অসম্ভব করে তুলেছিল। মানে সামাজিক অবস্থা বলতে গেলে এত বেশি বৈষম্য, এত বেশি ভেদাভেদ, এত বেশি তোমার হচ্ছে গিয়ে মানে কুসংস্কারে ভারাক্রান্ত ছিল, যা একটা সমাজকে ঐক্যবদ্ধ হওয়াতে অনেক বেশি বাধা প্রদান করে। বুঝতে পেরেছ কিনা? সবাই রেসপন্স করো, বুঝতে পেরেছ কিনা? আমরা সামাজিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা আলোচনা করলাম। আচ্ছা, এই যে জান্নাত ইসলাম মারিয়া বলেছ সতীদাহ প্রথা আমাদের প্রি টেস্ট পরীক্ষায় খতে আসছিল। আমরা জানি ভাইয়া, পরীক্ষায় কতে কি আসতে পারে, খতে কি আসতে পারে, গতে ঘতে কি আসতে পারে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা তোমরা কমেন্টে মারামারি করছো কেন? কে কার সাথে লাগছো বলো? সিরাতাল মুস্তাকিম বলেছো, তারা কি একসাথে পূজা করতে পারতো নাকি আলাদা আলাদা? এটা তো একসাথে বলতে তো এমন না যে পুরো রাষ্ট্র একসাথে মিলে পূজা করবে, তাই না? ওকে, বুঝতে পেরেছো কে আমনি? জান্নাতুল ইসলাম মারিয়া, মনিরা বিনতে হুসাইন, বুঝতে পেরেছো? পড়া কিছু মনে থাকে না? আচ্ছা, ক্যান্ডি ফ্লোজ, তার নাকি পড়া মনে থাকে না, তাকে তোমরা কিছু টিপস দিয়ে দাও কিভাবে পড়া মনে রাখতে হবে, দেখি কার মাথায় কি আইডিয়া আছে। আচ্ছা, এরপরে আমরা আগাচ্ছি সাংস্কৃতিক অবস্থা। আচ্ছা, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল দেখো। অঢেল, এই যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার কথা বলতে গেলে সব সময় এটা ধন সম্পদের জন্য বিখ্যাত ছিল, এবং যুগে যুগে যে সকল
তোমার হচ্ছে গিয়ে বণিকরা, ইউরোপীয় হোক, আরব হোক, অন্যান্য যারা ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছে, যারা এখানে এসেছে, তাদের সবারই এখানে অভিযানের পেছনে একটা মুখ্য ফ্যাক্টর ছিল এখানকার অঢেল সম্পদ, অঢেল ধন সম্পদ। কেমন? প্রাকৃতিক সম্পদ এবং ঐশ্বর্যের অধিকারী ছিল। প্রাকৃতিক ধন সম্পদে পরিপূর্ণ থাকায় ভারতবর্ষকে ওয়েলথ অফ ইন্ডিয়া বলা হতো। কি বলা হতো? ওয়েলথ অফ ইন্ডিয়া বলা হতো। কেমন? ওয়েলথ অফ ইন্ডিয়া বলা হতো। এরপরে আমরা সাংস্কৃতিক অবস্থাটা যদি একটু দেখি, সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, কৃষ্টি সভ্যতায় উৎকর্ষ সাধন করেছিল তারা। বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়, পশ্চিম ভারতের বালভি বিশ্ববিদ্যালয়, এগুলা ছিল কিছু উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়। হিন্দু মন্দির ও বৌদ্ধ স্তূপ নির্মিত হয়। অধিকাংশ মানুষ নিরামিষভোজী ছিল। সমাজে অস্পৃশ্যতা ছিল। কেমন? আচ্ছা, এটা একটা বিশ্বাস আর কি, ধর্মীয় বিশ্বাস। মানে তোমার হ্যাঁ, যেগুলা আমরা মানে স্পর্শ করা যায় না এরকম ধ্যান ধারণায় বিশ্বাস করা। প্রশাসনিক অবস্থা কেমন ছিল? রাজা ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। একচ্ছত্র একনায়কত্ব ছিল প্রশাসনের ভিত্তি। রাজ্য শাসন, আইন প্রণয়ন, প্রয়োগ, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। মানে একাধারে রাজা অনেক বিষয়ের প্রধান ছিলেন। কেমন? একাধারে তিনি অনেক কিছুর প্রধান ছিলেন। তিনি একই সাথে তোমরা একটু আমাকে বলো যে বৈশ্য কারা? হিন্দু সমাজে প্রাচীন ভারতের যে সামাজিক অবস্থা আমরা আলোচনা করলাম, সেখানে আমাকে বলো তো বৈশ্য কারা? কাদেরকে বৈশ্য বলা হতো? ওকে, এরপরে আমরা যাচ্ছি রাজকার্যে পরামর্শ দিতে রাজার একটা মন্ত্রিসভা ছিল, তবে রাজার স্বৈরাচারী ক্ষমতা ছিল। কেমন? অর্থাৎ সেই মন্ত্রিসভার পরামর্শ তিনি চাইলে মানবেন, না চাইলে তিনি সেটা না মানারও তার কি ছিল? সুযোগ ছিল। অস্পৃশ্য কি? জান্নাতুল ইসলাম মারিয়া বলেছ। অর্থাৎ আমরা এমন কিছু ধ্যান ধারণায় বিশ্বাস করাকে অস্পৃশ্য বলবো যেগুলা স্পর্শ করা যায় না। স্পর্শ করা যায় না, অস্পৃশ্য। অর্থাৎ এই যে তোমার মনে হচ্ছে যেন এই যে এখানে একটা ভূত বা দেখা যাচ্ছে না, স্পর্শ করা যাচ্ছে না, এরকম কোনো কিছুর অস্তিত্বে বিশ্বাস করা, সেগুলার পূজা করা বা এই জাতীয় বিষয়গুলোকে অস্পৃশ্য বলে। আশা করি কিছুটা ধারণা পেয়েছো। ওকে, পরামর্শ গ্রহণে রাজা বাধ্য ছিলেন না। কাদের? মন্ত্রিসভার। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রখ্যাত কূটনীতিক এবং প্রশাসক কৌটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্র, তাই না? কৌটিল্য তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের একজন কূটনীতিক এবং প্রশাসক, যার একটা বিখ্যাত শাস্ত্র বা গ্রন্থ নাম হচ্ছে অর্থশাস্ত্র। এবং সেখান থেকে সে অর্থশাস্ত্র থেকে কিছু শাসন ব্যবস্থার বা শাসন পরিচালনার কিছু দপ্তর সম্পর্কে জানা যায়, পৃথক পৃথক কিছু দপ্তর সম্পর্কে জানা যায়। কেমন? যেটা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বে তিনি তার রাজধানী পাটালিপুত্রে শাসন পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। কিছু পদ পদবি, কিছু প্রশাসনিক পদ পদবি। কেমন? ব্যবসা বাণিজ্য যারা করতো। জাফর মোল্লা ভুল উত্তর দিয়েছ কেন? আচ্ছা, খেয়াল করো। হ্যাঁ, কে যেন বলেছ আজ বাংলা লিখতে পারি না বলে? সোনিয়া ইসলাম। কেন বলছো? মানে অস্পৃশ্য কথার অর্থ বুঝতেছো না বলে? আচ্ছা, এরপরে খেয়াল করো, সন্ধি বিগ্রহক বলা হতো কাকে? এগুলা এক একটা পদবি বা পদ। পাটালিপুত্র, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে পাটালিপুত্র তার রাজ্যের রাজধানী ছিল, সেখানে তিনি এই পদগুলা অর্থাৎ এই যে তোমার কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে তিনি এই পদগুলার কথা উল্লেখ করেছেন। সন্ধি বিগ্রহক বলা হতো কাকে? যিনি যুদ্ধ ঘোষণা করার রাইট রাখতেন, শান্তি চুক্তি সম্পাদন দায়িত্বে নিযুক্ত মন্ত্রী। কেমন? কোন দেশের সাথে শান্তি চুক্তি সম্পাদন করা এবং যুদ্ধের আদেশ দেয়া, এই বিষয়গুলো যিনি দেখভাল করতেন তাকে বলা হতো সন্ধি বিগ্রহক। নামের সাথে একটু মিল পাওয়া যায়, সন্ধি স্থাপন করতেন। এরপর হচ্ছে অক্ষ পাটালি বিকায়িতা।
পড়তে পারতেছ তো? অক্ষ অক্ষ পাটলা বিকায়িতা, দলিল রক্ষক মন্ত্রী। কেমন? বাংলা পড়া শিখতে হবে। হ্যাঁ, দলিল দলিল রক্ষক মন্ত্রী যিনি ছিলেন তাকে বলা হতো অক্ষ পাটলা বিকায়িতা, তাই না? এরপরে দেখো, অস্পাত্র বলা হতো অর্থমন্ত্রীকে, সুমন্ত বলা হতো পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীকে, রাজপুরোহিত ধর্ম বিষয়ক মন্ত্রী। এই দুইটা বোঝা যাচ্ছে কিছুটা, প্রথমটা শেষটা। রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে একজন প্রশাসক বা উপকারিতা নিয়োগ করা হতো, তাহলে প্রশাসককে বলা হতো উপকারিতা। প্রদেশের প্রধান বা প্রশাসককে বলা হতো কি? উপকারিতা। এই উপকারিতা মানে তোমার বন্ধুকে একটা কলম দিয়েছ, সেই উপকারিতা না। এই উপকারিতা হচ্ছে প্রদেশের প্রশাসক যিনি, তাকে বলা হতো। প্রদেশগুলোকে জেলায় ভাগ করা হয়, জেলাগুলোকে বলা হতো ভাষ্য। এক একটা জেলাকে বলা হতো ভাষ্য, জেলার প্রধানকে বলা হতো ভাষ্যপতি। কেমন? জেলাকে বলা হতো ভাষ্য, জেলার প্রধানকে বলা হতো ভাষ্যপতি। যেটা আমরা এখন জেলাকে জেলাই বলি এবং জেলার প্রধানকে আমরা জেলা প্রশাসক বলে থাকি। ধর্মীয় অবস্থা কেমন ছিল? প্রধানত তিনটা ধর্ম তখন প্রচলিত ছিল। আমরা কিন্তু এখনো ভারতবর্ষের, প্রাচীন ভারতের বিভিন্ন ইতিহাসই জানতেছি। তিন ধরনের ধর্ম, তিনটা প্রধান ধর্ম তখন ছিল। এক নম্বরে হচ্ছে বৌদ্ধ ধর্ম। তোমরা জানো বৌদ্ধ ধর্মের প্রবর্তককে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ, এবং সেই বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র ছিল ভোগবিলাস ত্যাগ করে আত্মার শুদ্ধি লাভ, জীবে দয়া, পুনর্জন্ম। এগুলা ছিল বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। মৌর্য বংশের শ্রেষ্ঠ নৃপতি অশোকের সময়ে এই বৌদ্ধ ধর্ম বেশি বিস্তার লাভ করে। এরপর আসো জৈন ধর্ম। এই জৈন ধর্মের প্রবর্তক হচ্ছেন মহাবীর। নাম কি? মহাবীর। মহাবীর নামক এক ক্ষত্রিয় সন্ন্যাসী, তিনি এই ধর্ম প্রবর্তন করেন। আত্মার শুদ্ধি, জাতিভেদ প্রথার বিলোপ মুখ্য উদ্দেশ্য ছিল এই ধর্মের। এরপর আসে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণবাদ ছিল সর্বাপেক্ষা বৃহৎ ধর্ম। সবচেয়ে বৃহৎ ধর্ম ছিল কোনটা? হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণ্যবাদ। প্রধান বৈশিষ্ট্য ছিল মূর্তি পূজা। এই ধর্মের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? মূর্তি পূজা। সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল জাতিভেদ প্রথা, অর্থাৎ এই হিন্দু ধর্মে বা হিন্দু সমাজে জাতিভেদ প্রথা কি সবচেয়ে বেশি ছিল, অন্য সকল ধর্ম থেকে বেশি ছিল। গৌতমিমা বলেছ কেন? কি তোমার কোনো বন্ধু নাকি সে? হ্যাঁ, মিফতাহুল জান্নাত রুবা। ইসলামের ইতিহাস তো আমাদের একটাই, দ্বিতীয় পত্র তো নাই। কি তুমি মনে হয় নতুন ভর্তি হয়েছ নাকি? এইচএসসি 26 নাকি? এমডি সলিম রাজা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কমেন্ট পড়ি একটু, কে কি বলবা বলো। ক্লাসটি অনেক ভালো লাগলো। সোনিয়া ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর হয়তো 4-5 মিনিট ক্লাস নেব। তোমরা আমাকে একটু বলো, তোমাদেরকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করা যায় আমাকে একটু বলবা, যে মোহাম্মদ বিন কাসিম এর শ্বশুর কে ছিলেন? দেখি বলতে পারো কিনা। মোহাম্মদ বিন কাসিমের শ্বশুর কে ছিলেন বলো তো? আচ্ছা, ওর একটা ফ্রেন্ডের নাম গৌতম, এই জন্যই গৌতম মা বলেছে। আমাদের সাথে কি বিদেশি স্টুডেন্টরাও ক্লাস করছে? ক্যান্ডি ফ্লো, ক্যান্ডি ফ্লো অর্থ কি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আরেকটু পড়ার চেষ্টা করব। কি দেখো, সিন্ধু ও মুলতান বিজয়ের পরোক্ষ কারণ, আমরা কয়েকটা কারণ জেনে নেই কেন মুসলমানরা বা মোহাম্মদ বিন কাসিম সিন্ধু এবং মুলতান বিজয় করলো। 1 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের সম্প্রসারণ নীতি। 705 সালে ওয়ালিদ বিন আব্দুল মালিক যখন দামেস্কের সিংহাসনে আরোহণ করলেন, দামেস্ক কেন বলছি, কারণ উমাইয়াদের রাজধানী ছিল দামেস্ক। উমাইয়াদের রাজধানী কোথায় ছিল? দামেস্ক। দামেস্কের সিংহাসনে তিনি যখন আরোহণ করলেন, তিনি ছিলেন একজন সাম্রাজ্যবাদী খলিফা। সাম্রাজ্যবাদী কথাটার মানে হচ্ছে, অর্থাৎ তিনি সাম্রাজ্য বিস্তারে মনোযোগী ছিলেন। সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি, পার্শ্ববর্তী কোন একটা অঞ্চল জয় করা, এসব বিষয়ে তিনি বেশি মনোযোগী ছিলেন। এবং
তিনি যখন সিংহাসনে ছিলেন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, মুসলিম সাম্রাজ্য একই সাথে তিনটি উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল। একই সাথে তিনটা উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ এবং ভারতীয় উপমহাদেশ। দেখো, স্পেন মধ্য এশিয়া বা এশিয়া মহাদেশ আর কি, কেমন? স্পেন হচ্ছে, তোমরা জানো, ইউরোপের একটা দেশ। এশিয়া, ভারত জয়ের আশা পোষণ করেন। কার কথা বলছি? ওয়ালিদ বিন আব্দুল মালিক, কেমন? এবং সৌভাগ্যক্রমে তিনি তার সময় কিছু মুসলিম বীর বা সেনাপতির লাভ করেন, যেমন মুসা বিন নুসাইর, উত্তর আফ্রিকার যিনি শাসক ছিলেন। এরপরে তারিক বিন জিয়াদ, যার নেতৃত্বে স্পেন বিজয় করে মুসলমানরা। হাজ্জাজ বিন ইউসুফ, যিনি একজন উমাইয়া গভর্নর ছিলেন এবং যিনি কিন্তু মোহাম্মদ বিন কাসিমের শ্বশুর হন। পরবর্তীতে তোমরা অ্যান্সার করেছো অনেকেই। এরপরে মোহাম্মদ বিন কাসিম, এই যে প্রমুখ যে ব্যক্তিদের নাম আমরা বলেছি, এরা সকলেই ছিলেন তার সময়ের দক্ষ যোগ্য সেনাপতি, তার সময়কার দক্ষ যোগ্য মুসলিম সেনাপতি, যাদের মাধ্যমে ওয়ালিদ বিন আব্দুল মালিক তার যে ইচ্ছা, সেই ইচ্ছা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রচার। তাহলে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়েও মুসলমানরা ভারতে অভিযান পরিচালনা করেছে। সে সময় খলিফারা নতুন নতুন অঞ্চলে ইসলামের মহান বাণী পৌঁছে দেওয়াকে তাদের পবিত্র দায়িত্ব মনে করতেন। এরপরে ধন সম্পদ অর্জন, এটা একদম ভারতে যারাই যখন অভিযান পরিচালনা করেছে, যারাই যখন আক্রমণ করেছে, বাণিজ্যের জন্য এসেছে, সবখানেই তুমি এটা বলতে পারবা যে ভারতের অঢেল ধন সম্পদ এবং ঐশ্বর্য সেটার পেছনে একটা অন্যতম কারণ। সিন্ধুর রাজনৈতিক অস্থিরতা, যেটা আমরা বলেছি, রাজনৈতিক অবস্থা যখন আমরা পড়েছি যে রাজনৈতিক কেন্দ্রীয় কোনো ঐক্য ছিল না, সার্বভৌমত্ব ছিল না, পুরো অঞ্চলগুলো অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল এবং প্রত্যেকে হচ্ছে একটা আরেকটার সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, কেমন? রাজা দাহিরের নিষ্ঠুরতা, এরপরে জাট ও ম্যাটসদের রাজ্যের বিরুদ্ধে নেতিবাচক কার্যকলাপ, অর্থনৈতিক বিপর্যয়, বর্ণপ্রথার কুপ্রভাব, সামরিক দুর্বলতা ইত্যাদি বিভিন্ন দুর্বলতাকে কেন্দ্র করে মুসলমানরা সেখানে সে অস্থিরতাটাকে কাজে লাগিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের সাম্রাজ্যবাদী নীতি, তাহলে হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন দক্ষ যোগ্য কঠোর শাসক এবং ইরাকের গভর্নর হিসেবে তিনি পূর্বাঞ্চলের দেশ জয়ের স্বপ্ন দেখতেন, সে বাসনা তিনি লালন করতেন, সেটাও একটা কারণ। এরপর হচ্ছে সীমান্ত সুরক্ষা। তাহলে তোমার পার্শ্ববর্তী, তোমার সীমান্তবর্তী একটা অঞ্চল, একটা জায়গা যদি তোমার জন্য থ্রেট হয়ে দাঁড়ায়, তুমি যদি মনে করো এটা তোমার সার্বভৌমত্বের জন্য হুমকি, তাহলে সেটা জয় করা তোমার জন্য তখন কি একটা কনসার্ন হয়ে দাঁড়াবে। পার্শ্ববর্তী হিন্দু রাজাদের সীমান্তবর্তী অঞ্চল মেকরান, সিন্ধু, মুলতান দখলের পরিকল্পনা করেছিলেন তারা। এরপর আসো আরব বিদ্রোহীদের আশ্রয়দান, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। এই যে হাজ্জাজ বিন ইউসুফ, তিনি ইরাকের গভর্নর ছিলেন, তার কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে, হাজ্জাজ বিন ইউসুফের কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে কিছু ইরাকি বিদ্রোহী সীমান্ত পার হয়ে রাজা দাহির, যে ছিল সিন্ধুর রাজা, তার আশ্রয় গ্রহণ করেছিল। তখন হাজ্জাজ বিন ইউসুফ দূত মারফত, অর্থাৎ কি পাঠিয়েছিলেন? দূত পাঠিয়েছিলেন। দূত মারফত তিনি তাদেরকে ফেরত চাইলে রাজা দাহির তাদেরকে ফেরত দেননি, সহযোগিতা করেননি, ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ফেরত দিতে কি করেছেন? অস্বীকৃতি জানিয়েছেন। সর্বশেষ পারস্যবাসীকে সাহায্য দান, অর্থাৎ আরবরা যখন পারস্য আক্রমণ করেছিল, রাজা দাহির পারস্যবাসীকে সৈন্য দিয়ে সহায়তা করেছিল, আরবদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এগুলা হচ্ছে মুসলমানদের সিন্ধু এবং মুলতান বিজয়ের বা আক্রমণের কিছু পরোক্ষ কারণ। প্রত্যক্ষ বা মূল কারণ যেটা, সেটা আমরা আজকে আর আলোচনা করতে পারছি না, যেহেতু আমাদের হাতে সেই সময় নেই। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যদি পসিবল হয় আমাদের পেজে অনলাইনে আমরা সেই ক্লাসটা নেব ইনশাল্লাহ। তো তোমরা যারা আজকের এই ক্লাসে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলা, সবাইকে আমি আবারও আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে ক্লাসটা, অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবা। কমেন্ট করার আমি সময় পাচ্ছি না, তাই আমি ক্লাস এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা, ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম।